আজকের এই ক্লাসে অর্থাৎ থিওরিজ অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট এই অধ্যায়ের তৃতীয় লেকচার করবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, থিওরিজ অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। আজকে আমরা যে টপিক দেখব সেই টপিকের নাম হচ্ছে মাত্রাগত উৎপাদন ও গড় খরচ। আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো এখানে প্রশ্ন আছে, যে প্রশ্ন হচ্ছে যে চিত্রের সাহায্যে বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করো। চিত্রের সাহায্যে বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল কাকে বলে। দীর্ঘকালে আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের এই উপকরণগুলি দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বা রিটার্ন টু স্কেল বলে। স্বল্পকালে আমরা কি জানি? আমরা জানি যে স্বল্পকালে সবগুলো উপকরণ পরিবর্তন করা যায় না, কিন্তু দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা যায়। আর দীর্ঘকালে একটা নির্দিষ্ট অনুপাতে উৎপাদনের উপকরণগুলি পরিবর্তনের ফলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনটাই বা যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বা রিটার্ন টু স্কেল বলে। এই রিটার্ন টু স্কেল ধারণাটি মূলত দীর্ঘকালের সাথে জড়িত, কারণ স্বল্পকালে আমরা কি জানি? স্বল্পকালে আমরা জানি উৎপাদন কার্যক্রমে মাত্রাগত পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা, এবার দেখো যে বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন তিন ধরনের। একটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন অর্থাৎ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। দুই হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অর্থাৎ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। 3 নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এবার আমরা প্রত্যেকটা বিষয় সংক্ষেপে চিত্রের মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ রিটার্ন টু স্কেলের এখানে আমরা যে 3 ধরনের রিটার্ন টু স্কেল দেখলাম, সেই 3 ধরনের রিটার্ন টু স্কেল আমরা চিত্রের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথম কি ছিল? প্রথম হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল অর্থাৎ স্থির মাত্রাগত উৎপাদন। আগে আমরা দেখি যে স্থির মাত্রাগত উৎপাদন কাকে বলে। অর্থাৎ উপকরণের ব্যবহারে যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদনের উপকরণের মধ্যে যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন যদি ঠিক একই হারে পরিবর্তিত হয় তখন তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। ধরি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এটা হচ্ছে একটা উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষক অনুসারে শ্রম এবং মূলধন ব্যবহার করা হয়। যদি শ্রম 10 একক এবং মূলধন 10 একক ব্যবহার করলে মোট উৎপাদন যদি কত হয়? 100 একক হয়। প্রথমেই আমরা দেখে নিলাম যে একটা উৎপাদন ফাংশন, সেই উৎপাদন ফাংশনের মধ্যে উৎপাদনী যে ফাংশন অফ লেবার এবং ক্যাপিটাল, এখানে আমরা জানি যে এই রেখাগুলি দুটি উপকরণের সংমিশ্রণ দেখায়। দুটি উপকরণ পরস্পরের বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। দুটি উপকরণ হচ্ছে শ্রম এবং মূলধন। আচ্ছা, তাইলে উৎপাদন ফাংশন অনুসারে বা উৎপাদন অপেক্ষক অনুসারে যদি 10 একক শ্রম এবং 10 একক মূলধন ব্যবহার করা হয়, এক্ষেত্রে দুটি উপকরণের সংমিশ্রণে মোট উৎপাদন হয় 100 একক। এখন শ্রম এবং মূলধন 20 একক করে ব্যবহার করা হলে
যদি মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 200 একক হয়। প্রথমে ছিল মূলধন 10 একক এবং শ্রম 10 একক, তখন মোট উৎপাদন ছিল 100 একক। এবার হচ্ছে শ্রম এবং মূলধনের পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ শ্রম 10 একক থেকে বৃদ্ধি পেয়ে হলো 20 একক, মূলধনও 10 একক থেকে বৃদ্ধি পেয়ে হলো 20 একক। অর্থাৎ শ্রম এবং মূলধন প্রত্যেকটি 20 একক করে ব্যবহার করা হলে মোট উৎপাদন যদি 200 একক হয়। প্রথমে 10 একক মূলধন এবং 10 একক শ্রম ব্যবহার করার ফলে মোট উৎপাদন ছিল 100 একক। এবার 20 একক শ্রম এবং 20 একক মূলধন ব্যবহার করার ফলে মোট উৎপাদন হচ্ছে 200 একক। তখন এ ধরনের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন অথবা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। অর্থাৎ আমরা উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন করা হলো, এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে উৎপাদনের উপকরণ প্রথমে 10 একক শ্রম এবং 10 একক মূলধন, পরবর্তীতে যখন উপকরণে পরিবর্তন হয় তখন 10 এককের জায়গায় পরিবর্তন হচ্ছে 20 একক, অর্থাৎ এবং শ্রম 20 একক মূলধন হচ্ছে 20 একক। তাইলে কি মধ্যে পরিবর্তন হচ্ছে 10 একক করে পরিবর্তন। 10 একক করে পরিবর্তন করার ফলে দেখা যায় কি মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 100 একক থেকে বৃদ্ধি পেয়ে হয়ে গেল 200 একক। অর্থাৎ মোট উৎপাদনটাও 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 200 একক হলো, তার মানে মধ্যে পরিবর্তন হচ্ছে 100 একক। অর্থাৎ আমরা যে হারে উৎপাদনের উপকরণগুলি যে হারে পরিবর্তন হচ্ছে, মোট উৎপাদনটা ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এখন এই বিষয়টা আমরা পাশে আমি একটি চিত্র এঁকে নিয়েছি, এই চিত্রের মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা জানি শ্রম এবং মূলধন দুটি উপকরণের সংমিশ্রণ দেখায়। এই রেখাগুলি দুটি উপকরণের সংমিশ্রণ দেখায় হচ্ছে আমাদের সম উৎপাদন রেখা। তাহলে এখানে দেখো Q1 চিত্রের মধ্যে Q1, Q2 এবং Q3 এই তিনটা হচ্ছে আমার সম উৎপাদন রেখা। Q1, Q2 এবং Q3 এই তিনটি রেখা হচ্ছে কি, এই তিনটি রেখা হচ্ছে সম উৎপাদন রেখা। এখন Q1 এ দেখা যায় উৎপাদনের পরিমাণ, উৎপাদন Q1 সম উৎপাদন রেখাটি 100 একক প্রকাশ সম উৎপাদন রেখায় মোট উৎপাদন 100 একক দেখাচ্ছে। তারপর হচ্ছে Q2 তে 200 একক প্রকাশ পাচ্ছে এবং Q3 দ্বারা 300 একক প্রকাশ পাচ্ছে। এখানে দেখো তিনটা তিনটা বাজেট রেখা আছে, যেটা হচ্ছে এবি তিনটা বাজেট রেখা, একটা হচ্ছে এবি একটা বাজেট রেখা, তারপর হচ্ছে সিডি আর একটা বাজেট রেখা, তারপর হচ্ছে ইএফ আর একটা বাজেট রেখা। এখানে তিনটা বাজেট রেখা। তিনটা বাজেট রেখা আমরা কি জানি, সম উৎপাদন রেখা যে বাজেট রেখাকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন দেখো আমরা যদি প্রথমে Q1 সম উৎপাদন রেখায় থাকি, তাহলে দেখো কি হয়, Q1 সম উৎপাদন রেখার মধ্যে Q1 সম উৎপাদন রেখার মধ্যে মোট যদি 1 একক শ্রম এবং 1 একক মূলধন ব্যবহার করা হয় Q1 সম উৎপাদন রেখায়, তাহলে দেখো তাহলে এক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে 100 একক। তারপর যখন আমরা শ্রম এবং মূলধন এই দুটি উপকরণের পরিমাণ 1 একক থেকে বৃদ্ধি করে 2 একক হলো, 2 একক শ্রম এবং 2 একক মূলধন ব্যবহার করা হয়, তখন মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে তখন দেখা যায় মোট উৎপাদনটা বৃদ্ধি পায়। সেই মোট উৎপাদনটা তখন দেখা যায় যে সেটা Q2 সম উৎপাদন রেখার বি বিন্দুতে যেটা প্রকাশ পাচ্ছে, সেখানে মোট উৎপাদন হচ্ছে 200 একক। এভাবে দেখা যায় আমরা যদি একই হারে অর্থাৎ মূলধন এবং শ্রমটা যে হারে বৃদ্ধি করতেছি, অর্থাৎ 1 থেকে বৃদ্ধি হয়ে 2, মধ্যে পরিবর্তন হচ্ছে 1 একক, তেমনি দেখো মোট উৎপাদন তখন 100 থেকে বেড়ে হলো 1 একক মূলধন এবং 1 একক শ্রম ব্যবহারের ফলে মোট উৎপাদন হচ্ছে 100 একক, এবং 2 একক শ্রম এবং 2 একক মূলধন ব্যবহার করার ফলে মোট উৎপাদন হচ্ছে 200 একক। অর্থাৎ এখানে মূল উপকরণ যে হারে পরিবর্তিত হচ্ছে, মোট উৎপাদনটাও ঠিক একই হারে পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো প্রত্যেকটা বিন্দু যোগ করে একটা এক্সপেনশন পাথ পাওয়া যায়। সেই প্রত্যেকটা বিন্দু এখানে যোগ করে আমরা কি পেলাম, প্রত্যেকটা বিন্দু যোগ করে আমরা যা
কি আমরা কি পেয়েছি, আমরা দেখো এখানে আমরা এক্সপেনশন একটা পাথ পাওয়া গেল। তাহলে দেখো চিত্র থেকে আমরা কি বলতে পারি, চিত্র থেকে দেখা যাচ্ছে যে উপকরণের পরিমাণ যে হারে বৃদ্ধি পাচ্ছে বা যে হারে বাড়ানো হচ্ছে, উপকরণের পরিমাণ যে হারে বাড়ানো হচ্ছে উৎপাদনের পরিমাণও ঠিক একই হারে ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে এক্ষেত্রে মাত্রাগত উৎপাদনটা এক্ষেত্রে স্থির। তাহলে স্থির মাত্রাগত উৎপাদন যেটা, সেটা আমরা কি, সেটা আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা সংজ্ঞা যা পড়লাম যে স্থির মাত্রাগত উৎপাদন, সেটা আমরা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পেরেছি। এবার আমরা দেখব যে 2 নম্বর, আমাদের যে 2 নম্বর ছিল কি, 2 নম্বরটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, অর্থাৎ আমরা উৎপাদনের উপকরণ যে হারে পরিবর্তন করব, উৎপাদনের উপকরণটা যে অনুপাতে বা যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়। একটা বিষয় খেয়াল করো যে উৎপাদনের সকল উপকরণ যদি একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়, তখন তাকে বলে ক্রমবর্ধমান উৎপাদন বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। চিত্রের মধ্যে এই বিষয়টা দেখো যে শ্রম এবং মূলধন এ দুটির সমন্বয় প্রকাশ পাচ্ছে হচ্ছে সম উৎপাদন রেখা। আচ্ছা, এই সম উৎপাদন রেখায় দেখো যে এখানে সম উৎপাদন রেখা হচ্ছে Q1, Q2, Q3 এবং Q4, তিনটা সম উৎপাদন রেখা। Q1 সম উৎপাদন রেখায় লেবার, শ্রম এবং মূলধনের সমন্বয়ে 50 একক মোট উৎপাদন হচ্ছে 50 একক। Q2-তে দেখা গেছে Q2-তে হচ্ছে মোট উৎপাদন 100 একক, Q3-তে হচ্ছে 150 একক, Q4-এ হচ্ছে 200 একক। আচ্ছা, আমরা যদি প্রথমে Q1 সম উৎপাদন রেখায় লক্ষ্য করি, তাহলে দেখবা যে Q1 সম উৎপাদন রেখার এ বিন্দুতে দেখা যেটা প্রকাশ পাচ্ছে লেবার এবং শ্রমের সমন্বয়ে যদি আমরা এ বিন্দুতে থাকি, তাহলে দেখা যাবে যে মোট উৎপাদন হচ্ছে, এক্ষেত্রে আমরা যে হারে মূলধন এবং শ্রমের উৎপাদন বা যে হারে বা যে অনুপাতে বৃদ্ধি করা হচ্ছে, সেখানে মোট উৎপাদন হচ্ছে 50 একক। তারপরে যদি আমরা দেখি যে এ বিন্দু থেকে তারপরে যদি উৎপাদনের উপকরণের পরিমাণ একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যায় যে মোট উৎপাদনটা বৃদ্ধি পেয়ে 50 থেকে 100 এককে, অর্থাৎ উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বা অধিক হারে বাড়ছে। তাহলে এখানে দেখো, এখানে যদি এখানে আমরা যদি Q2-তে যাই Q1 থেকে, তাহলে 50 একক থেকে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হবে 100 একক, তারপরে যেটা বি বিন্দু দ্বারা প্রকাশ পাচ্ছে। তারপরে যদি আমরা মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাই 100, লেবার এবং শ্রমের উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদনটা Q3-তে আমরা যদি দেখি, সেখানে মোট উৎপাদন হচ্ছে 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 150 একক। তারপরেরগুলি একটু দেখো যে আমরা যদি সি বিন্দুতে, তখন সি বিন্দু দ্বারা সেটা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, সি বিন্দু থেকে যদি আমরা ডি বিন্দুতে যাই, তখন দেখা যায় যে আমরা উৎপাদনের উপকরণ যে হারে যে হারে বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু মোট উৎপাদন দেখা যায় তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো এ বি সম উৎপাদন রেখার চেয়ে, এ বি সম উৎপাদন রেখাটা কি, চিত্রে এ বি সম উৎপাদন রেখা, এ বি সম উৎপাদন রেখার চেয়ে এ বি গ্রেটার দেন হয় বিসি, তারপর বিসিটা গ্রেটার দেন হয় সিডি। অর্থাৎ এখানে Q1 রেখাটা এবং Q2 রেখার দূরত্ব
প্রথমে দেখো Q2 রেখা Q1 থেকে Q1 এর দূরত্ব হচ্ছে AB দ্বারা প্রকাশ পাচ্ছে, সেটা কি Q2 থেকে Q3 এর দূরত্ব BC, সেই BC এর দূরত্বের চেয়ে বেশি। তারপরে দেখো সেই BC এর দূরত্বটা আবার Q3 Q4 এর মধ্যে যে দূরত্ব, সেই CD BC এর দূরত্বটা CD এর দূরত্বের চেয়ে বেশি হয়। অর্থাৎ প্রথম দিকে দেখা গেল যে উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি উপকরণের যে হারে বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদনও অনেক বেশি, মোট উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শেষের দিকে, কিন্তু উপরের দিকে যখন আমরা যাচ্ছি তখন দেখা যায় বি বিন্দু থেকে সি বিন্দুতে যখন যাই তখন দেখা যায় যে সম উৎপাদন রেখাগুলি কিন্তু তাদের পূর্বের সম উৎপাদন রেখার চেয়ে দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমরা উৎপাদনের উপকরণের যে হারে পরিবর্তন করা হচ্ছে মোট উৎপাদন তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে যখন বিসি থেকে সিডি দূরত্বে যাই তখন দেখো Q3 থেকে Q4 সম উৎপাদন রেখা যায়, তখন দেখা যায় যে এই জায়গায় দেখা যাচ্ছে যে মূলধন এবং শ্রম উৎপাদনের এই দুটি উপকরণের যে হারে পরিবর্তন করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হারে মোট উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দেখো এখানে এই Q3 এবং Q4 দুটির সম উৎপাদন রেখার দূরত্ব অনেক কম। অর্থাৎ প্রথম যে দূরত্ব ছিল তার চেয়ে আস্তে আস্তে রেখাগুলির সম উৎপাদন রেখার মধ্যকার দূরত্ব কমে আসছে। এর অর্থ হচ্ছে উৎপাদনের উপকরণে অর্থাৎ শ্রম এবং মূলধনের উপকরণে আমরা যে হারে পরিবর্তন করতেছি তার চেয়ে মোট উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এটাই হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। তাহলে চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবি এই দূরত্বটা এবি গ্রেটার দেন বিসি, অর্থাৎ পরে Q2 থেকে Q3 সম উৎপাদন রেখার যে দূরত্ব গ্রেটার দেন হচ্ছে সিডি, অর্থাৎ শ্রম মূলধন কম হারে বৃদ্ধি করা সত্ত্বেও, অর্থাৎ এই ক্ষেত্রে শ্রম এবং মূলধনটা কম হারে বৃদ্ধি করা সত্ত্বেও উৎপাদন আগে একই হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা পূর্বের যে স্লাইডটাতে দেখে আসছিলাম যে উৎপাদন কি হয়, শ্রম, তখন দেখা গেছিল যে আমাদের প্রত্যেকটা সম উৎপাদন রেখার দূরত্ব হচ্ছে একই ছিল, আর তখন ছিল কি সেটা স্থির মাত্রাগত উৎপাদন। কিন্তু যখনই ইনক্রিজিং রিটার্নস টু স্কেল তখন দেখা গেল যে আমাদের সম উৎপাদন রেখাগুলির দূরত্ব একটা থেকে আরেকটার দূরত্বটা অনেক কমে আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদিও শ্রম এবং মূলধনের দুইটির ওই উৎপাদনের উপকরণের পরিবর্তনটা যদি আমরা কম হারে করি তার চেয়ে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদন তার চেয়ে অধিক মানে একই হারে বেড়ে যাচ্ছে। মোট উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, প্রত্যেকটার ভিতরের পরিবর্তন হচ্ছে 50 একক। কিন্তু এখানে দেখা গেল যে রেখাগুলোর যে দূরত্ব তা থেকে দেখা যায় যে শ্রম এবং মূলধনের যে উপকরণের যে নিয়োগটা, উপকরণের যে ব্যবহারটা সেটা কিন্তু অনেক কম হারে বাড়ানো হচ্ছে, অনেক কম হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শ্রম এবং মূলধন অনেক কম হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মোট উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে। সেটাকেই বলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। পরেরটা হচ্ছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, অর্থাৎ ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন হচ্ছে উৎপাদনের সকল উপকরণ যদি একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে, এক্ষেত্রে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে বলে ক্রমহ্রাসমান উৎপাদন বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। তাহলে চিত্রের মধ্যে দেখো, চিত্রের পাশের চিত্রটা আমি কিন্তু আগে থেকে এঁকে নিয়েছি। তাহলে চিত্র থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের উপকরণে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। উৎপাদন আমরা দেখো এখানে একটা সম উৎপাদন রেখা থেকে যখন আরেকটা সম উৎপাদন রেখার দূরত্ব তোমরা লক্ষ্য করো যে Q1 এ ছিল মোট উৎপাদন 50, Q2 তে 100, Q3 তে 150 আর Q4 এও হচ্ছে এখানে 100, আমরা যদি ধরে নেই 200 একক। তাহলে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, আবার বি থেকে সির দূরত্ব, সি থেকে ডির দূরত্বটা তোমরা লক্ষ্য করো যে এখানে দেখা যায়। এর অর্থ হচ্ছে যে এখানে উৎপাদনের উপকরণ বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, উপকরণের ব্যবহার অর্থাৎ শ্রম এবং মূলধনের ব্যবহারটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেশি হারে বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু মোট উৎপাদন কি একই হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উৎপাদনের উপকরণটা যে অনুপাতে বৃদ্ধি করা হচ্ছে
মোট উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। এই রেখাগুলির দূরত্ব দেখে বোঝা যায়। সিডি এখানে দেখো এ থেকে বির দূরত্ব, মানে এখানে মূলধন এবং শ্রম উপকরণের উৎপাদন, এই দুটি উপকরণের বৃদ্ধির পরিমাণ যতটুকু তার চেয়ে দেখো মোট উৎপাদন হচ্ছে এখানে 50 থেকে 100 একক, কিন্তু বি থেকে সি বিন্দুতে যখন যাই তখন দেখো মূলধন এবং শ্রমের ব্যবহারটা অনেক বেশি বৃদ্ধি করা হচ্ছে, যা কিন্তু উৎপাদন দেখা যাচ্ছে যে সেই 100 থেকে 150 অর্থাৎ 50 এককই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই 50 একক উৎপাদনের পরিমাণটা একই রকম হচ্ছে, কিন্তু এখানে উৎপাদনের যে উপকরণের যে সংমিশ্রণ বা সংমিশ্রণের ফলে যে বিন্দুগুলা দেখাচ্ছে, সেই বিন্দুগুলা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে শ্রম এবং মূলধনের এ বিতে যতটুকু ব্যবহার করা হচ্ছে, বিসিতে তার চেয়ে আরো বেশি ব্যবহার করা হচ্ছে এবং সিডিতে তার চেয়ে আরো বেশি হারে শ্রম এবং মূলধনের ব্যবহার করা হচ্ছে, কিন্তু উৎপাদন দেখা যায় একই হারে বৃদ্ধি পাচ্ছে। সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাইলে আমরা মাত্রাগত উৎপাদন কি, মাত্রাগত উৎপাদন একই, মাত্রাগত উৎপাদন কত প্রকার ও কি কি সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম, সেটা আমরা আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে মাত্রাগত উৎপাদন কি ছিল? মাত্রাগত উৎপাদনটা ছিল যে উৎপাদনের সকল উৎপাদনের উপকরণগুলি স্বল্পকালে পরিবর্তন করা যায় না, কেবলমাত্র দীর্ঘকালেই সবগুলো দীর্ঘকালে উপকরণের পরিবর্তন করা যায়। উপকরণের দীর্ঘকালে পরিবর্তন অর্থাৎ উৎপাদনের উপকরণের যে হারে একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনে যে হারে পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে মোট উৎপাদন যদি বৃদ্ধি করলে কিংবা কমালে মোট উৎপাদন যদি তার চেয়ে একই মাত্রায় কিংবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, এই 3 মাত্রায় পরিবর্তন হয়, তখন তাকে বলে রিটার্নস টু স্কেল। এই রিটার্নস টু স্কেলটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে আমরা এখানে 3 ধরনের মাত্রাগত উৎপাদনটা কি আলোচনা করেছি। আচ্ছা, এবার আমরা দেখব আরেকটা প্রশ্ন। এবারের প্রশ্নটা হচ্ছে যে স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ অক্ষর বিশিষ্ট হয় কেন? স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির হয় কেন? এখন দেখো গড় খরচ কি। উৎপাদনের ক্ষেত্রে আমরা যে বলতেছি এতক্ষণ যে উৎপাদনের ক্ষেত্রে যে উৎপাদনের ক্ষেত্রে আমরা যে মোট যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে খরচ। সেই খরচকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খরচটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এএফসি আর একটা হচ্ছে এবিসি, অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট এবং যোগ হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। সেটা সমান সমান হচ্ছে এসএসসি মানে হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট। এসএসসি সমান হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট। এই শর্ট রান এভারেজ কস্ট অর্থাৎ স্বল্পকালীন গড় খরচ সমান সমান হচ্ছে কি গড় স্থির খরচ যোগ হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ। এই দুইটা খরচের গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয় খরচ, এই দুই খরচের সমান হচ্ছে স্বল্পকালীন গড় খরচ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বল্পকালীন গড় খরচ, সেই স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইংরেজি ইউ অক্ষর বিশিষ্ট হয় কেন? আচ্ছা, তাইলে এই প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি যে মূলত তিনটি কারণে যে স্বল্পকালীন গড় খরচ রেখাটা, তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রটা কিন্তু আমি তোমাদের ক্লাস শুরুর আগে আমি চিত্রটা এঁকে নিয়েছি। এখানে এই চিত্র থেকে আমরা পরবর্তীতে আমরা বিষয়গুলো একটু ব্যাখ্যা করব। যে চিত্রতেই আমরা দেখব কেন এই স্বল্পকালীন এই যে এসএসসি রেখাটা এই যে ইউ আকৃতির হয় কেন। এখানে আমরা দেখো যে এটা হচ্ছে এএফসি রেখা, তারপর হচ্ছে এটা হচ্ছে এবিসি রেখা। এএফসি রেখা এবিসি রেখাকে এই বিন্দুতে ছেদ করে সেই এই বিন্দুতে দেখা যায় দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা, এই দুটি রেখার যোগফলই হচ্ছে আমাদের এই স্বল্পকালীন গড় খরচ রেখাটা। আচ্ছা, তাইলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এটা এই যে এসএসসি রেখাটা এটা ইউ আকৃতির হলো কেন? এর পিছনে মূল কারণ হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে
পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাব। 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধার প্রভাব। 3 নম্বর হচ্ছে এএফসি রেখা এবং এবিসি রেখার প্রভাব, এএফসি বা এবিসির প্রভাব। তাহলে মূলত তিনটি কারণে হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। তাহলে এখন পর্যায়ক্রমে আমরা 3টি কারণ ব্যাখ্যা করব। 1 নম্বর হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাব। স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি প্রযোজ্য, অর্থাৎ স্বল্পকাল এবং দীর্ঘকাল। আমাদের কিন্তু শর্ট রান লং রান দুইটা বিষয় আমরা জানি। শর্ট রানে উৎপাদনের সবগুলি উপকরণ পরিবর্তন করা যায় না, কিন্তু লং রানে গিয়ে কি হয়, লং রানে উৎপাদনের সবগুলি উপকরণই পরিবর্তন করা যায়। তখন হচ্ছে সময়টা কি, সময় অনেক বেশি থাকে, আর স্বল্পকালে হচ্ছে সময়টা অনেক কম। তো উৎপাদনের যে মোট খরচ হয় সেই খরচটাকে আমরা জানি 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোট খরচটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনীয় খরচ। আবার মোট খরচটাকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করি তখন আমরা কি পাই, গড় খরচ। মোট খরচকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা হয় তখন পাওয়া যায় কি, গড় খরচ। সেই গড় খরচকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গড় স্থির খরচ, একটা হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ। এই দুটির যোগফলেই গিয়ে হয় কি, দুটির যোগফলে হয় হচ্ছে এসএসি রেখা। এই দুটি রেখার প্রভাবেই মূলত এই দুটি রেখার এএফসি এবং এবিসি এই দুটি রেখার প্রভাবের জন্যই মূলত দেখা যায় যে কি এসএসি রেখাটা উপরের দিকে প্রথমে নিচের দিকে নামে, পরে হচ্ছে আস্তে আস্তে সেটা উপরের দিকে উঠতে থাকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গড় স্থির খরচ, গড় স্বল্পকালীন গড় খরচ রেখাটা মূলত তিনটি কারণে ইউ আকৃতির হয়ে থাকে। প্রথম কারণটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাব। স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি প্রযোজ্য, অর্থাৎ এই বিধি অনুসারে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে থাকলে প্রথম অবস্থায় গড় উৎপাদন বৃদ্ধি পায়। স্বল্পকালে যখন একটা ফার্ম উৎপাদন শুরু করে তখন কি হয়, একটা শিল্প উৎপাদন যখন শুরু হয় তখন প্রথম অবস্থায় কি হয়, উৎপাদনের নিয়োগটা যে হারে বৃদ্ধি পায়, প্রথম অবস্থায় গড় উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পায়। এর অর্থ হচ্ছে গড় খরচ তখন কমতে থাকে। আবার পরিবর্তনীয় উপকরণের নিয়োগ একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে গড় উৎপাদন কমতে থাকে। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হয়, উৎপাদনের গড় উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। তখন কি হয়, গড় উৎপাদন বৃদ্ধি পায়, তখন হচ্ছে গড় খরচ কমতে থাকে। আবার পরিবর্তনীয় উপকরণের নিয়োগ একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে গড় উৎপাদন তখন কি হয়, গড় উৎপাদন তখন কমতে থাকে। গড় উৎপাদন যখন কমতে থাকবে তখন গড় খরচ বাড়তে থাকে। এই প্রক্রিয়ায় পরিবর্তনীয় উৎপাদন অনুপাত বিধির প্রভাবে গড় খরচ রেখা ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যে স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাবে আমাদের স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। এক্ষেত্রে এই বিধি অনুসারে কি বলছে, এই বিধি অনুসারে বলছে যে উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ অনুপাত উৎপাদনের প্রথম পর্যায়ে এটা নিয়োগ যখন বৃদ্ধি করা হয়, উপকরণের নিয়োগ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের উপকরণের নিয়োগ যখন বৃদ্ধি করা হয় তখন প্রাথমিক অবস্থায় কি হয়, গড় উৎপাদনটা বৃদ্ধি পেতে থাকে, তখন হচ্ছে গড় খরচ কমতে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট সীমা, একটা নির্দিষ্ট পর্যায়ে উৎপাদন একটা নির্দিষ্ট পর্যায়ের পর সেটা কি হয়, দেখা যায় যে তখন নির্দিষ্ট পর্যায়ের পরে গড় উৎপাদনটা কমতে থাকে, তখন গড় খরচটা বাড়তে থাকে। মূলত এই প্রক্রিয়ার জন্যই কি হয়, এই প্রক্রিয়ার জন্যই স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। দ্বিতীয়ত কারণ হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধা। অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধার প্রভাব। 2 নম্বর যে কারণটা, সেই কারণটার জন্য মূলত এসএসি রেখাটি কি হয়, এই এসএসি রেখাটি ইউ আকৃতির হয়ে থাকে। তো অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধাগুলি কি কি আমরা আগে একটু দেখি। যে
উৎপাদন বাড়ানোর ফলে প্রথম অবস্থায় একটি ফার্ম উৎপাদন বাড়ানোর ফলে প্রথম অবস্থায় একটি ফার্মের কি হয়, একটি ফার্ম শিল্প কারখানার ভিতর থেকে এবং বাহির থেকে অনেকগুলি সুযোগ সুবিধা লাভ করে। অর্থাৎ উৎপাদন বাড়ানোর ফলে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় একটি ফার্ম শিল্প কারখানার ভিতর এবং বাহির থেকে অনেক কিছু সুযোগ সুবিধা লাভ করে, আবার অনেক অসুবিধারও সম্মুখীন হয়। এক্ষেত্রে ফার্ম যে শিল্প কারখানার ভিতর থেকে যে সুযোগ সুবিধাটা লাভ করে সেটাকে বলা হয় বাহ্যিক, অভ্যন্তরীণ ও বাহ্যিক মিতব্যয়িতা। আবার যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় সেটাকে বলা হয় তাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক অমিতব্যয়িতা। এসব অসুবিধার কারণে কি হয়, প্রথমে যে ফার্ম যখন উৎপাদন শুরু করার ফলে কি হয়, একটা শিল্প কারখানার ভিতর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করে। যখন সুযোগ সুবিধাগুলি লাভ করে তখন উৎপাদন বেশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে গড় খরচটা কি হয়, গড় খরচ হ্রাস পায়। আবার উৎপাদনের একটি পর্যায়ে গিয়ে তখন গড় উৎপাদন কমতে থাকে, তখন দেখা যায় গড় খরচটা বৃদ্ধি পেতে থাকে। কারণ হচ্ছে কি, ফার্ম উৎপাদনের একটা নির্দিষ্ট পর্যায়ের পর ফার্ম তখন তার ভিতর থেকে কিংবা বাহির থেকে অনেক ধরনের অসুবিধার বা সমস্যা বা অসুবিধারও সম্মুখীন হয়, যেটাকে বলে অভ্যন্তরীণ ও বাহ্যিক অমিতব্যয়িতা। সেই অভ্যন্তরীণ ও বাহ্যিক অমিতব্যয়িতার কারণে মূলত তখন গড় খরচটা কি হয়, তখন গড় খরচ বাড়তে থাকে। এভাবে অভ্যন্তরীণ সুযোগ সুবিধার অর্থাৎ অভ্যন্তরীণ ফার্মের অভ্যন্তরীণ ও বাহ্যিক মিতব্যয়িতা যেটা, অর্থাৎ যে সুযোগ সুবিধা যে বুক করে সেই সুযোগ সুবিধার জন্য গড় উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু গড় খরচ হ্রাস পায়। কিন্তু অভ্যন্তরীণ ও বাহ্যিক যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় উৎপাদনের ক্ষেত্রে একটা ফার্ম, তখন যে সেই অসুবিধার কারণে কি হয়, তার গড় উৎপাদনটা কমে যায় কিন্তু গড় খরচটা বেড়ে যায়। এসব সুবিধা এবং অসুবিধার এসব অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধার প্রভাবে গড় খরচ অভ্যন্তরীণ, তাহলে কি হয়, তাহলে দেখা যায় যে এসব অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ সুবিধার কারণে প্রথমে গড় খরচ রেখাটা নিচের দিকে নামতে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে যখন ফার্ম বিভিন্ন অসুবিধা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক থেকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়, সেই সব অসুবিধার কারণে তখন কি হয়, গড় খরচ উৎপাদনটা কমে যায়। তখন গড় খরচ রেখাটা আবার কি হয়, গড় খরচটা তখন বাড়তে থাকে, যার জন্য স্বল্পকালীন গড় খরচ রেখাটা তখন উপরের দিকে উঠতে থাকে এবং সেটা ইংরেজি ইউ আকৃতির হয়। 3 নাম্বার যেটা হচ্ছে, সেই 3 নাম্বার কারণটা হচ্ছে মূলত এসএসসি এবং 3 নাম্বারটা হচ্ছে এএফসি এবং এবিসি, এই দুটি রেখার প্রভাবে কিভাবে স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে এসএসসিটা আমরা কিভাবে পাই। এসএসসিটা হচ্ছে টিসি থেকে, অর্থাৎ একটা ফার্মের যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষেত্রে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য যে মোট খরচ হয়, সেই মোট খরচকে টিসি আমরা বলি বা টোটাল কস্ট। সেই টোটাল কস্টকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তখন আমরা পাই গড় খরচ। মোট খরচকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তখন আমরা পাই গড় খরচ। সেই গড় খরচকে আবার 2 ভাগে ভাগ করা, মোট খরচটা কিন্তু 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মোট স্থির খরচ আর একটা হচ্ছে মোট পরিবর্তনীয় খরচ, অর্থাৎ টিসি সমান হয় টিএফসি এবং টিভিসি। তাহলে মোট খরচকে যখন তার উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করি তখন আমরা কি পাই, তখন পাই আমরা গড় খরচ। সেই যে গড় খরচটা সেটা হচ্ছে স্বল্পকালীন গড় খরচ। তাইলে আমাদের যে মোট স্থির খরচ থাকে সেই মোট স্থির খরচকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করি তখন আমরা পাই কি, তখন আমরা পাই গড় স্থির খরচ। আবার মোট পরিবর্তনীয় খরচকে যখন আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তখন আমরা কি পাই, তখন আমরা পাই গড় পরিবর্তনীয় খরচ।
গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয়। স্থির খরচ কি? একটা ফার্ম বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের প্রাথমিক পর্যায়ে তার বিভিন্ন যেমন গড় বাড়ি, আসবাবপত্র, মূলধন, এসব জিনিস নিয়েই তাকে উৎপাদন করতে হয়, সেটা হচ্ছে মূলত স্থির খরচ। আর এই খরচটা স্থির খরচ। আর পরিবর্তনীয় খরচ হচ্ছে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা একটা শিল্প বা একটা ফার্মের উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়, সেটা সেই স্থির খরচ। সেটা কি হয়? সেগুলি বিভিন্ন ধরনের, যেমন কর্মচারীর বেতন, প্রাথমিক পর্যায়ে একটা কর্মচারীর বেতন টেতন, এগুলি হচ্ছে ঘর বাড়ি, আসবাবপত্র, মূলধন, এগুলি স্থির খরচ। আর হচ্ছে কর্মচারীর বেতন কিংবা উপকরণের বিভিন্ন উপকরণের মূল্য, এগুলি কি হয়? পরিবর্তনীয় খরচ হয়, কারণ এগুলি পরিবর্তন হয়। কিন্তু প্রথমে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার স্থির মূলধন কিংবা ঘর বা আসবাবপত্র এসব নিয়েই তার উৎপাদন, একটা প্রতিষ্ঠান নিয়েই তাকে উৎপাদন করতে হয়। সেজন্য স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ, এই দুইটা খরচের যোগফলই হয় মোট খরচ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে এবিসি এবং এএফসি রেখা, এবিসি এবং এএফসি রেখার প্রভাবে কিভাবে কিভাবে স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। আমরা জানি প্রথম অবস্থায় উৎপাদন কি হয়? প্রথম অবস্থায় উৎপাদন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির কারণে প্রথম অবস্থায় কি হয়? উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনটা কি হয়? বৃদ্ধি। প্রাথমিক পর্যায়ে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পায়, যার ফলে গড় খরচটা খুব দ্রুত, তখন গড় খরচ দ্রুত, তখন দেখা যায় যে উৎপাদনের প্রাথমিক, তোমরা চিত্র থেকেই দেখো যে এবিসি এবং এএফসি এই দুটি রেখার প্রভাবে কিভাবে গড় স্থির খরচ রেখাটা ইউ আকৃতির হয়। চিত্র থেকেই দেখা যাচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যখন উৎপাদনের পরিমাণটা বেশি হয়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যখন উৎপাদনটা বেশি হয়, তখন কি হয়? এবিসি রেখা, তখন উৎপাদনের প্রথম পর্যায়ে এবিসি এবং এএফসি দুটি রেখাই হচ্ছে কি? এবিসি, এই যে এবিসি রেখাটা, এই যে রেখাটা, সেটা হচ্ছে এবিসি রেখা। আবার এটা হচ্ছে এএফসি রেখা, এই যে এটা হচ্ছে এএফসি রেখা, এই রেখাটা, আর এটা হচ্ছে এবিসি রেখা। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা কি জানি? উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণটা খুব বেশি থাকে, যার ফলে এই ক্ষেত্রে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয় খরচ দুটি খরচই কি খুব দ্রুত কমতে থাকে। এক পর্যায়ে দেখা যায় এএফসিটা কমে যাওয়ার মাত্রা কমে আসে, তখন গড় পরিবর্তনীয় খরচ কি হয়? তখন এক পর্যায়ে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এএফসি রেখা এবং এবিসি রেখা দুটি রেখাই হচ্ছে কি নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ তখন উৎপাদন খুব বেশি থাকে এবং খরচ তখন খুব দ্রুত হ্রাস পেতে থাকে। এর জন্য দুটি রেখা নিচের দিকে নামতে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে এএফসিটা কমে যাওয়ার মাত্রাটা কমে, তখন সে কম হারে কমে, কিন্তু তখন এবিসি রেখাটা খুব দ্রুত কি হয়? তখন দেখা যায় যে এবিসি গড় স্থির খরচের প্রভাবে তখন দেখা যায় যে গড় পরিবর্তনীয় খরচটা খুব দ্রুত, তখন দেখা যায়, তখন কি আমরা দেখতে পারি? তখন দেখা যায় যে দুটি প্রাথমিক পর্যায়ে দুটি নিম্নগামী হয়, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছার পর দেখা যায় যে এবিসি এবং এএফসি রেখাটা সমান হয়। হ্যাঁ, দুটি রেখা পরস্পরকে ক্রস করে যে বিন্দু, সেই বিন্দুতে দেখা যায় এবিসি এবং এএফসি রেখাটা দুটি সমান। এই স্তরে দেখা যায় এসি রেখা, তখন এই স্তরে দেখা যায় যে এই যে এসি রেখাটা, আমাদের এসি রেখাটাও কিন্তু সর্বনিম্ন বিন্দু। অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যখন উৎপাদনের পরিমাণ বেশি বৃদ্ধি পায়, তখন গড় খরচটা কমতে থাকে। এক্ষেত্রে দেখা যায় গড় স্থির খরচ, গড় প্রাথমিক পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে দেখা যায় যে গড় স্থির খরচ রেখা এবং গড় পরিবর্তনীয় খরচ রেখা দুটি রেখাই নিচের দিকে নামতে থাকে, যার ফলে দুটি রেখাই নিম্নগামী হয় এবং
এখানে যে ই বিন্দু আছে সেই ই বিন্দুতে দেখা যায় গড় স্থির খরচ রেখা এবং গড় পরিবর্তনের খরচ রেখা দুটি পরস্পরকে ছেদ করে এবং এই বিন্দুতে দুটি রেখা সমান হয় এবং এই বিন্দুতেই দেখা যায় যে তখন গড় স্থির খরচটাও দেখা যায় তখন এই বিন্দুতেই সর্বনিম্ন বিন্দুতে তখন পৌঁছে। এর পরবর্তীতে এই বিন্দুর পরে দেখা যাচ্ছে এএফসি রেখাটা আস্তে আস্তে কি হয়, তখন এএফসি রেখাটা নিম্নগামী, কিন্তু এবিসি রেখাটা তখন এই বিন্দুর পরে দেখা যায় যে এএফসি রেখাটা নিম্নগামী কিন্তু এবিসি রেখাটা উপরের দিকে ঊর্ধ্বগামী। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এর অর্থ হচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা যখন প্রথম পর্যায়ে চিত্র থেকে আমরা যেটা দেখি, প্রাথমিক পর্যায়ে যদি এই চিত্রটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে কিভাবে এএফসি এবং এবিসি এই দুটি রেখার প্রভাবে কিভাবে এই রেখাটা ইউ আকৃতির হয়। মূলত তিনটি কারণেই হয়। একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাব, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ বাহ্যিক সুবিধা এবং অসুবিধা প্রভাব, 3 নাম্বারটা হচ্ছে এবিসি এবং এএফসি রেখার প্রভাব। আচ্ছা, এবিসি এবং এএফসি রেখার প্রভাবে কিভাবে এটা ইউ আকৃতির হয়। প্রাথমিক পর্যায়ে আমরা কি জানি, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন যখন বৃদ্ধি পেতে থাকে তখন গড় খরচ কি হয়, গড় খরচটা তখন হ্রাস পেতে থাকে, যার জন্য দেখা যায় যে এই এবিসি রেখা এবং এএফসি রেখা অর্থাৎ গড় স্থির খরচ রেখা এবং গড় পরিবর্তনীয় খরচ রেখা দুটি রেখাই নিচের দিকে নামতে থাকে এবং একটা পর্যায়ে দুটি রেখা পরস্পরকে ছেদ করে। এই ছেদ বিন্দুতে এএফসি রেখা এবং এবিসি রেখা দুটি পরস্পর সমান হয় এই স্তরে, এবং এই স্তরেই দেখা যায় যে এসএসসি রেখাটা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। এই বিন্দুর পরে অর্থাৎ ই বিন্দুটার পরে দেখো, এই বিন্দুটার পরে এএফসি রেখা নিম্নগামী কিন্তু এবিসি রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী। এক্ষেত্রে এএফসি রেখার ঢালের চেয়ে এবিসি রেখার ঢালটা অনেক বেশি, ফলে নিট ফলাফল হিসাবে এসি রেখাটা কি হয়, এসি রেখাটা ঊর্ধ্বগামী হয়। এর অর্থ হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে একটা প্লান্টের উৎপাদন ক্ষমতা, এর অর্থই হচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে প্লান্টের উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে কিন্তু উৎপাদনের পরিমাণটা উৎপাদনের প্রাথমিক পর্যায়ে প্লান্ট যে থাকে সেই প্লান্টের উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে, যার জন্য তখন কি হয়, যার জন্য গড় খরচ রেখা প্রথম পর্যায়ে এসি রেখাটা, এই জন্য এসি রেখাটা প্রথম পর্যায়ে বাঁ থেকে ডান দিকে নিচের দিকে নামতে থাকে। কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণ যখন আমরা যত বাড়াচ্ছি, আমরা যদি জিরো, এখানে মূলবিন্দু জিরো থেকে শুরু করি, তো তাহলে দেখবো যে এদিকে যখন জিরো থেকে ডান দিকে যাই তার মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, উৎপাদনের পরিমাণ বেড়ে যাওয়া। আমরা যদি জিরো থেকে শুরু করি উৎপাদনের পরিমাণ এদিকে আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি, তাহলে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে একটা প্লান্টের ক্ষমতা অনেক বেশি থাকে, যার জন্য প্রচুর উৎপাদনের পরিমাণ অনেক বেশি হয়। এক্ষেত্রে গড় খরচটা অনেক কম হয়, যার জন্য এই গড় খরচ রেখাটা প্রাথমিক পর্যায়ে বাঁ থেকে ডান দিকে নিচের দিকে হচ্ছে নিম্নগামী, কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্লান্টের উৎপাদন ক্ষমতা কি হয়, উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। প্লান্টের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কমতে থাকে এবং এক পর্যায়ে প্লান্ট তার কাম্য উৎপাদন স্তরে পৌঁছে। উৎপাদন বৃদ্ধির এক পর্যায়ে প্লান্টের উৎপাদন ক্ষমতা তখন কি হয়, হ্রাস পেতে থাকে এবং এক পর্যায়ে প্লান্ট তার কাম্য উৎপাদনে স্তরে পৌঁছে। প্লান্ট যখন কাম্য উৎপাদন স্তরে পৌঁছে তখন ফার্মের গড় সর্বনিম্ন হয়, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দুতেই একটা ফার্মের কি হয়,
এসি রেখার সর্বনিম্ন বিন্দুতেই প্লান্ট তখন কাম্য উৎপাদন স্তরে পৌঁছে। এসি রেখার যে বিন্দুতে সর্বনিম্ন সেখানে হচ্ছে উৎপাদন সর্বোচ্চ। এর অর্থ এটাই, এর অর্থ হচ্ছে যে বিন্দুতে গড় খরচ রেখাটা সর্বনিম্ন বিন্দু, সেই বিন্দুতেই হচ্ছে উৎপাদন সর্বোচ্চ। এরপরে কি হয়, উৎপাদনের পরিমাণটা কমতে থাকে, তখন খরচটা বাড়তে থাকে। এর কারণ হচ্ছে একটা প্লান্টের যে দক্ষ উৎপাদনের ক্ষমতা থাকে, সেই উৎপাদন ক্ষমতাটা কিন্তু একটা পর্যায়ের পরে গিয়ে হ্রাস পেতে থাকে, যার জন্য উৎপাদন একটা নির্দিষ্ট কাম্য স্তরে পৌঁছার পরেই উৎপাদনের পরিমাণটা হ্রাস পেতে থাকে, তখন গড় খরচটা বৃদ্ধি পেতে থাকে। তখন দেখা যাবে যে এই বিন্দুর পরে যদি দেখা যায় যে আমরা উৎপাদন এই বিন্দুর পরেও যদি এই বিন্দুর পরেও যদি দেখা যায় উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়, তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটা তখন কাজ করে। অর্থাৎ উৎপাদনের ই বিন্দুর পরে যদি উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়, অর্থাৎ উৎপাদনের উপকরণের পরিমাণটা যে হারে বৃদ্ধি করা হয়, কিন্তু উৎপাদনটা তার চেয়ে কি হয়, তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ এক্ষেত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধিটা কাজ করে ই বিন্দুর পরে দেখা যায় যে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটা তখন কাজ করে। তখন দেখা যায় যে উপকরণের অনুপাত যে অনুপাতে বৃদ্ধি করা হয় বা যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। এই কারণে মূলত শেষ পর্যায়ে কি হয়, এসি রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এভাবেই এসি রেখাটা প্রাথমিক পর্যায়ে ডান দিকে নিম্নগামী হয় এবং এসি রেখা এইসব কারণেই মূলত, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে প্লান্টের উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে, যার ফলে উৎপাদন অনেক বেশি হয় এবং ফার্মের খরচটা তখন কম হয়। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে উৎপাদন বৃদ্ধির একটা পর্যায়ে কি হয়, প্লান্ট দেখা যায় তার কাম্য উৎপাদন স্তরে পৌঁছে, যেখানে এসএসি রেখাটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, যেখানে হচ্ছে এবিসি এবং এএফসি রেখা পরস্পরকে ছেদ করে। সেই ছেদ বিন্দুতেই আমরা দেখতে পাচ্ছি যে এসএসি রেখাটা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। এসএসি রেখার যে বিন্দুতে সর্বনিম্ন, সেই বিন্দুতেই হচ্ছে উৎপাদন সর্বোচ্চ, অর্থাৎ কাম্য উৎপাদন। সেই বিন্দুর পরেই যদি দেখা যায় যে উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, ফার্মের বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ক্রমহ্রাসমান। সেক্ষেত্রে কি হয়, সর্বনিম্ন উৎপাদন যে বিন্দুতে সর্বোচ্চ এবং এসএসি রেখাটা যে বিন্দুতে সর্বনিম্ন, এই বিন্দুর পরেই দেখা যায় যদি উৎপাদন আরো বৃদ্ধি করা হয়, তাহলে কি হয়, উৎপাদন আরো বৃদ্ধি করা হলে এক্ষেত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনটা অর্থাৎ ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটা তখন কার্যকর হয়। তো ডিক্রিজিং রিটার্ন টু স্কেলটা কি আমরা জানি, যে উপকরণের সংমিশ্রণ, উপকরণের যে একটা নির্দিষ্ট যে অনুপাতে উপকরণের সংমিশ্রণটা যে অনুপাতে বৃদ্ধি করা হয়, উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। যার ফলে দেখা যায় যে এই সর্বনিম্ন বিন্দুর পরে এসিসি রেখাটা কি হয়, এসিসি রেখাটা তখন ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আর মূলত এই কারণেই, অর্থাৎ এএফসি রেখাটা উৎপাদনের প্রাথমিক পর্যায়ে নিচে নামতে থাকে, তখন মোট উৎপাদন বেশি, যার ফলে খরচ কম। এটা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে এএফসিটা কমে যায়, সেটা কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এবিসি এবং এএফসি দুটি কম ছিল, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে উৎপাদনের পর দেখা যায় এএফসি রেখাটা নিচের দিকে নামে, কিন্তু এবিসি রেখাটা তখন দ্রুত উপরের দিকে উঠে যায়। আর এই দুটি রেখা যে বিন্দুতে পরস্পর ছেদ করে, সেই বিন্দুতে দেখা যায় এসিসি রেখাটাও সর্বনিম্ন বিন্দু, এবং এই সর্বনিম্ন বিন্দুতে দেখা যায় তখন একটা প্লান্টের কাম্য উৎপাদন হয়। সেই কাম্য স্তরের পরেই যখন দেখা যায় উৎপাদন আরো বৃদ্ধি করা হয়, তখন দেখা যায় যে এক্ষেত্রে ডিক্রিজিং ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনটা কাজ করে। অর্থাৎ এখানে আমাদের উপকরণের সংমিশ্রণ যে অনুপাতে বাড়ানো হয়, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। এক্ষেত্রে দেখা যায় খরচটা দ্রুত, এবিসি মূলত দ্রুত তখন বৃদ্ধি পেতে থাকে। একটা ফার্মের তখন এবিসি পরিবর্তনীয় যে খরচটা, গড় পরিবর্তনীয় খরচ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যার জন্য এসএসি রেখাটাও দ্রুত উপরের দিকে উঠতে থাকে।
এই প্রক্রিয়ায় মূলত দেখা যায় যে এসএসসি রেখাটা ইউ আকৃতির হয়। তাহলে আমরা চিত্র থেকে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি যে কেন স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে। প্রথমে আমরা দেখলাম যে এখানে মূলত 3টি কারণে রেখাটা ইউ আকৃতির হতে পারে। যে একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির প্রভাব, 2 নাম্বার হচ্ছে পরিবর্তনীয় উপকরণ বিধির প্রভাবে উৎপাদন প্রাথমিক পর্যায়ে বৃদ্ধি করার ফলে কি হচ্ছে, গড় খরচটা হ্রাস পাচ্ছে, যার জন্য গড় খরচ রেখাগুলি নিচের দিকে প্রাথমিক পর্যায়ে নেমে আসছে। এরপরে একটা নির্দিষ্ট বিন্দুর পরে যখন আবার গড় পরিবর্তনীয় উপকরণের নিয়োগ যখন বৃদ্ধি করা হয় তখন কি হয়, তখন দেখা যায় যে উৎপাদন হ্রাস পায় কিন্তু খরচটা তখন গড় খরচটা বৃদ্ধি পায়, যার ফলে গড় খরচ রেখাটা তখন কি হয়, গড় খরচ রেখাটা তখন উপরের দিকে, গড় খরচটা বৃদ্ধি পাওয়ার ফলে গড় খরচ রেখাটা তখন উপরের দিকে বৃদ্ধি পায়, উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। এর ফলে দেখা যায় যে তাছাড়া প্লান্টের প্রাথমিক পর্যায়ে দেখা যায় একটা ফার্মের শিল্প কারখানার ভিতর থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা লাভ করে, আবার বিভিন্ন অসুবিধারও সম্মুখীন হয়। যখন প্রাথমিক পর্যায়ে যখন সে বেশি সুযোগ সুবিধা লাভ করে তখন উৎপাদনের পরিমাণটা অনেক বেশি হয়, যার জন্য দেখা যায় তখন খরচটা কম থাকে, যার ফলে গড় খরচ রেখাটা প্রাথমিক পর্যায়ে নিচের দিকে নামতে থাকে। তারপরে দেখা যায় একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে দেখা যায় ফার্ম বিভিন্ন সমস্যা বা বিভিন্ন অসুবিধারও সম্মুখীন হয়। সেই সব অসুবিধার কারণে দেখা যায় যে উৎপাদনের পরিমাণটা, অর্থাৎ প্লান্টের যে অধিক উৎপাদন করার ক্ষমতাটা একটা নির্দিষ্ট পর্যায়ের পরে গিয়ে কমে যায়। প্লান্টের উৎপাদন করার ক্ষমতা কমে যাওয়ার ফলে দেখা যায় যে উৎপাদন কমে যায়, উৎপাদনটা কমে যাচ্ছে কিন্তু খরচটা তখন বেড়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় খরচ রেখাটা উপরের দিকে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার পর এসএসসি রেখাটা আবার ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আর একটা ফার্ম যখন স্বল্পকালীন গড় খরচ রেখার যখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে তখন একটা ফার্মে কি হয়, উৎপাদন তখন কাম্য অবস্থা পৌঁছে। এই কাম্য অবস্থার পরে প্লান্টের যখন উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করা হয় তখন ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধিটা কার্যকর হয়। আর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধিটা কার্যকর হওয়ার জন্যই কি হচ্ছে, আমাদের উৎপাদনের পরিমাণ উৎপাদনের উপকরণের সংমিশ্রণ আমরা যেভাবে বৃদ্ধি করা হচ্ছে সেই অনুপাতে উৎপাদনটা বাড়ছে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনটা কার্যকর হওয়ার জন্যই উৎপাদন কমে যাচ্ছে কিন্তু খরচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার ফলে এসএসসি রেখাটা একটা নির্দিষ্ট সর্বনিম্ন বিন্দুর পরে উৎপাদন বাড়ানোর ফলে এসএসসি রেখাটা দেখা যায় খুব দ্রুতই উপরের দিকে উঠে যায়। মূলত এই সকল কারণেই স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। এখানে আরো দুটি যে কারণ আছে সেই দুটি কারণ ব্যাখ্যা করেছি। আগে চিত্রের স্লাইডে থেকে আমরা চিত্রের মধ্যে এই দুটি কারণও কেন এবিসি এফসি প্রভাবে এই দুটি কারণ মূলত আগের স্লাইডে চিত্রতে আমরা ব্যাখ্যা করে আসছি। তারপর তোমাদের জন্য লিখে রাখছি তোমরা যাতে বাসায় লিখতে পারো। তাইলে আজকের ক্লাস এখানেই শেষ। আজকে আমরা দুইটা প্রশ্ন আলোচনা করলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে মাত্রাগত উৎপাদন কাকে বলে, বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন ছিল যে স্বল্পকালীন গড় খরচ রেখা কেন ইংরেজি ইউ আকৃতির হয়। তাহলে দুইটা প্রশ্নের আলোচনা আমরা এই আজকের এই ক্লাসে দুটো প্রশ্ন আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এবং পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট লিখে আমাকে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টের ওখানেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা পরবর্তী ক্লাসে তোমরা যদি কমেন্ট লিখো তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আমি বিষয়গুলি আরেকবার বুঝিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, এবং আজকের ক্লাসটা তোমরা
বাসার খাতায় লিখে শিখবে। সেই পর্যন্ত ভালো। আর আগামী ক্লাসের আলোচনা আর যে আলোচনা পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।